কিন্তু দিল্লির সংসদ ভবন পার্লামেন্ট ভবনের সামনে এখন কার্যত রণক্ষেত্রের চেহারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নরেন্দ্র মোদী পালাবে, আজকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে ভারতের নয়াদিল্লিতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। নরেন্দ্র মোদী পালাবে, আজকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে ভারতের নয়াদিল্লিতে। সংসদ ভবনের চারপাশ ঘিরে ফেলেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো মুহূর্তে বিজেপি সরকারকে তছ নচ করে দিবে। দেখুন আপনারা কি হচ্ছে। মোটামুটি চতুর্দিকে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের চারপাশ ঘিরে এবং সংসদে যারা আশপাশে ছিল তারা সব এ অঞ্চল ছেড়ে চলে গেছে। অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির এই শুরুটা করেছিল, একজন প্রবাসে থাকা ভারতীয়, যিনি বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সাহেবকে, এবং সেখানকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য যে দায় দেওয়া হয়েছে সরকারকে, সেটির দায় নিতে হবে। এবং যারা যারা গত কয়েক আন্দোলনে যারা যারা আহত হয়েছে, এদের সবাইকে কোটি কোটি টাকা দাবি করে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর পতনের এক দফা দাবিতে আন্দোলনে পরিণত হতে পারে। গতকালকে আমরা ইতিমধ্যে শুনেছি যে এই ধরনের একটি ঘোষণা দেয়া হয়েছে, যদিও আজকে তিনটি যে প্রধান দাবি এবং শর্ত হিসেবে তারা সরকারের কাছে তুলে ধরেছেন, এখানে নরেন্দ্র মোদীর পতনের ব্যাপারে কোনো ধরনের কথা ছিল না। তো যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই আন্দোলনকারীদের শীর্ষ যারা রয়েছে, মুখপাত্র যারা রয়েছে, তাদের সাথে বসতে চায়। আপনারা জানেন যে লাদাখের সেই বিখ্যাত প্রখ্যাত সানাম ওয়াংচুক, তাকেও কিন্তু গত পরশুদিন গ্রেপ্তার করেছে। তিনি প্রায় 15 দিনের উপরে, 14 দিনের মতো তিনি অনশন করেছেন, না খেয়ে সেখানে ছিলেন, এবং প্রকাশ্যে চতুর্দিকে সব মিডিয়ার সামনে কিন্তু 14 দিন না খেয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে গেছেন এই বেচারা। তাকে শেষ পর্যন্ত এই নরেন্দ্র মোদী সরকারের পেটুয়া বাহিনী তাকে সেখান থেকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করেছে, এবং সেই হসপিটাল কোন হসপিটালে ভর্তি করেছে সেটি পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার বলছে না। সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় যেভাবে আমরা শেখ হাসিনার ফাঁদে পড়েছিলাম, ঠিক একই ফাঁদে নরেন্দ্র মোদী পড়েছে। আর কারো ঘর ভাঙতে আসলে, অবৈধভাবে অনৈতিকভাবে কারো ঘর যদি আপনি ভাঙেন, কারো সুখের সংসার যদি আপনি ভাঙেন, তাহলে সেই একই কারণে একইভাবে আপনারও সেই পতন আপনার উপরেও আসতে পারে। যা আপনার চারপাশ দিয়ে যায় তা একদিন না একদিন আপনার কাছেও আসতে পারে। এই ভারত, আশপাশের যতগুলি দেশ আমাদের গণতান্ত্রিক দেশগুলি ছিল, সবগুলি দেশকে নিয়ন্ত্রণ এবং শোষণের নামে কিভাবে গণতন্ত্রকে সম্পূর্ণ পদদলিত করে শুধুমাত্র নিজের দেশের জন্য তারা, নিজেদের স্বার্থের জন্য তারা কাজ করেছে। আমাদের বাংলাদেশের 1971 সালের মহান স্বাধীনতার পর এই বাংলাদেশকে কখনোই স্বাধীনতার স্বাদ তারা নিতে দেয়নি, আমাদেরকে বহুল অংশে বিভক্ত করে রেখেছে। আমরা এখন একইভাবে দেখতে পাচ্ছি এই ভারতও কিন্তু অনেক ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, এই ভারতে কিন্তু একই অবস্থার মুখাপেক্ষি হতে যাচ্ছে। এবং কংগ্রেসেরও কিন্তু সামনে ভালো দিন নেই। বিজেপির পতন হলে যে কংগ্রেস এসেই একদম সব কিছু করে ফেলতে পারবেন না। আপনাদের মনে রাখতে হবে, জেনজির উত্থান ভারতে হয়ে গেছে। আমাদের এখন আপনাদেরকে বলে রাখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে হলো 20 তারিখ জুলাই, আজকে হলো সোমবার। এই দিনটি আপনাদের মনে রাখতে হবে। এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা কোনো পর রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, কিন্তু এই ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয় না, হাত পা নাক সব কিছু আমাদের আভ্যন্তরীণ বিষয় তারা সব সময় গলিয়েছে এবং হস্তক্ষেপ করেছে, করে 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 আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র হিসেবে তারা পরিণত করেছিল, যার অবসান আমরা দেখেছি 2024-এর আন্দোলনের মাধ্যমে। তবে আন্দোলনের পরেও এখনও আমরা মনে করছি তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের টার্গেট আমরা হয়ে আছি। এখন আমাদের উচিত, যারা বাংলাদেশে এই মিডিয়াগুলি, আমাদের যে বাংলাদেশের মিডিয়াগুলি রয়েছে, এদের এখন আমরা পরীক্ষা করতে চাই যেই ভারতীয় মিডিয়া আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সার্বক্ষণিক এই 24 আন্দোলনের সময়
নরেন্দ্র মোদীর যত মিডিয়া ছিল সব মিডিয়া কিন্তু আমাদের এই আন্দোলনকে টার্গেট করে স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে এই আন্দোলনকে নস্যাৎ করবার জন্য, আমাদের 24 আন্দোলনকে নস্যাৎ করবার জন্য তারা সরাসরি হস্তক্ষেপ করেছে। ভারতের যে কি যেন একটা আছে না ময়ূরপঙ্খী, সে তো সরাসরি মানে এগুলির জন্য তাকে, সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়েছে। ভারতের একটা বিতর্কিত অর্ণব গোস্বামী, একটা রিপাবলিকান টেলিভিশনের সে প্রধান, সে প্রতিনিয়ত আমাদের দেশ নিয়ে পড়েছিল। তার যত উইংস ছিল সবাই আমাদের এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে। আর আমাদের দেশের যারা এখন বর্তমানে মিডিয়াগুলি রয়েছে, এই মিডিয়াগুলি কী ভূমিকা পালন করছে আপনারা বলুন। আপনাদের কাছে এই গুরুত্ব প্রশ্ন আমি রাখছি। আমাদের দেশকে নিয়ে যেভাবে খেলেছে, আর তারা তো এখন গর্তে পড়েছে। এখন তো আমাদের উচিত তাদের ছবিটা দেখানো, যে তোমরা দেখো আমাদের সাথে কি করেছো। তারা কোথায় আফগানিস্তানে, কোথায় নেপালে, কোথায় শ্রীলঙ্কায়, আমাদের বাংলাদেশের সব জায়গায়, ভুটানে, বার্মাতে, সব জায়গায় নাক ঢুকিয়ে সবগুলি দেশকে অতিষ্ঠ করে রেখেছে। এদেরকে তো এখন আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের এখন কথা বলার সময় এসছে। এখন তারা রিয়ালাইজেশন করবে যে যেই কষ্ট তারা আমাদের বাংলাদেশে দিয়েছে, সেই কষ্ট একইভাবে এখন তাদের উপরে আসছে। আমরাও এখন এই আন্দোলনকারীদের পক্ষে বলবো, তারা ভারতীয় জনগণ, আমরা তাদের স্বাধীনতা, তাদের যে দাবি দেওয়া রয়েছে, এই জেনজির কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের ভারত মুক্ত হয়েছে। আজকে আমরা চাই ভারতীয়রা ভারতের বিজেপি মুক্ত হোক এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা চমৎকারভাবে এনজয় করুক, উপভোগ করুক। এখানে আমাদের জায়গা থেকে, আমাদের মিডিয়ার পক্ষ থেকে সার্বক্ষণিক এখন থেকেই কথা বলা উচিত, ভারতীয় জনগণের পক্ষে কথা বলা, যে আমরা ভারতীয় জনগণ, আমাদের কালচার সব কিছু সেম। আমরা ভারতীয় কালচার বলতে কোনো কিছু না। আমরা আমাদের কালচার, ভারতের কালচার সব সেম। আমরা এগুলিকে সবসময় লালন করেছি, ধারণ করেছি। কিন্তু এই ভারত আমাদেরকে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এবং আর্থিক সুবিধা পাওয়ার জন্য, শোষণের জন্য আমাদের ভিতরে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা সেগুলিকে তুলে আনতে চাই। বাংলাদেশের যারা মিডিয়া রয়েছেন, আপনারা কতটুকু সেই জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পারবেন, এই চ্যালেঞ্জ আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার দেশের বর্তমানে যেসব মিডিয়া রয়েছে, এরা কি দালাল নাকি আমার বাংলাদেশের পক্ষের? আজকে তাদের অগ্নি পরীক্ষার সামনে আসছে। যেভাবে আমাদেরকে ভারতীয় মিডিয়া টার্গেট করে করে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করেছে, আজকে আমাদের বাংলাদেশের মিডিয়ারা কি করে সেটি আমরা দেখতে চাই। প্রতিনিয়ত আপনারা কমেন্ট করবেন, প্রতিনিয়ত আপনারা জিজ্ঞাসা করবেন তাদেরকে যে তোমরা কি করছো, তোমরা আসলেই কি ভারতের দালাল, রয়ের দালাল, নাকি তোমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের মিডিয়া? এই এখন বড় ধরনের চ্যালেঞ্জ, তোমাদের পরীক্ষা তোমাদের সামনে এসছে। যেই মিডিয়া বসে থাকবে, চুপ করে বসে থাকবে, তারাই মনে করবে যে ভারতের দালাল। যে মিডিয়া কথা বলবে ভারতের বর্তমান বিষয়, তারাই মনে করবেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের বন্ধু। সুতরাং আপনারা এই পরীক্ষা, চমৎকার পরীক্ষার সময় এসছে, এই পরীক্ষাতে বুঝে নেন আমাদের সরকার থেকে শুরু করে, বর্তমানে মিডিয়া থেকে শুরু করে যেসব ওই যে তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে, এইসব বুদ্ধিজীবীদের অবস্থান কি এখন অগ্নি পরীক্ষা এসছে বোঝার জন্য। ধন্যবাদ। যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর পতন, বিজেপির পতন হোক, কংগ্রেসের পতন হোক, সেটাই চাই। আমরা চাই এমন একটি সরকার আসুক ভারতে, যেই সরকার দ্বিপাক্ষিক সমতার ভিত্তিতে একটি সম্মানের সম্পর্ক রাখবার মতো সক্ষমতা রাখবে এবং তাদের কন্ট্রিবিউশন থাকবে। সেরকম একটা সরকার আমরা চাই, যেন সবগুলি দেশ গণতন্ত্র পুনর্নির্মাণে, বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, নিজেদের দেশের গণতন্ত্রকে জয় করতে পারে। সেরকম একটা সরকার ভারতে চাই। এটি আমাদের অধিকার রয়েছে। যেমনটি ভারতের লোকজনও আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে, আমরাও এখন থেকে নাক গলাবো। শেয়ার করুন, ভালো থাকবেন। কথা চলবে এখন ভারতের বিষয় নিয়ে, কথা চলবে, রীতিমতো চলবে। ফলো করুন। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। আসসালাম।